হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। আমি কিন্তু দুটো ক্লাস অলরেডি দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা আলোচনা করেছি। ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম কি দ্বিঘাত সমীকরণ দেখতে কিরকম হয়, আদর্শ দ্বিঘাত সমীকরণ কিরকম গঠন হয়, এবং সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি যেগুলো প্রশ্নের অঙ্ক থাকে সেগুলোতে কিভাবে দ্বিঘাত সমীকরণ তৈরি করা হয় এবং সমাধান কিভাবে করা হয়। যদি কেউ ওই ভিডিও দুটো না দেখে থাকো, আগে ওই ভিডিও দুটো দেখে নিও, দেন আজকের ক্লাসটা দেখো। নাহলে আজকের ক্লাসটা কিছু বুঝতে পারবে না, কোনো কাজের কাজ হবে না আজকের ক্লাসটা দেখে, ফালতু ফালতু সময় নষ্ট হবে। তো আজকে আর সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি অঙ্কে যাই। তো আগের দিন দেখো 6-এর 1, 2, 3 তিনটে করে দিয়েছিলাম। তো আজকে 4 নাম্বারটা করাবো। 4 নাম্বারটা কি বলা আছে দেখো। 4 নাম্বারটা কি বলা আছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 366 টাকায় বিক্রি করলেন। তার মানে একটা ঘড়ি ক্রয় করেছিল, ক্রয় করে সেটাকে বিক্রি করলো কত, 336 টাকায়। তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তার মানে যদি 2 টাকায় ঘড়ি ক্রয় করে থাকে তাহলে তার এত টাকায় বিক্রি করাতে 2 টাকায় লাভ হয়েছে, সেটাই বলা আছে এখানটায়। তো কি বলা আছে যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, মানে যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তার তত টাকায় লাভ হলো। অর্থাৎ ক্রয় মূল্য আর লাভের যে পার্সেন্টেজ দুটো কিন্তু এখানটায় সমান। তাহলে কি সেটাই ধরে নিই, ধরি ক্রয় করেছিলেন x টাকাতে, তাহলে কি ধরবো যে ধরি ক্রয় মূল্য x টাকা। তাহলে ধরি তার ক্রয় মূল্য x টাকা। তার মানে কি তিনি শতকরা x% লাভ করেছিল। আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 336 টাকা। তাহলে লিখে নিই এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত, 336 টাকা। তার মানে প্রশ্নে দেওয়া আছে কি তিনি শতকরা x% লাভ করেছে। তাহলে প্রশ্ন অনুসারে শতকরা লাভের কি ফর্মুলা হয়, তাহলে কি লিখছি, শতকরা লাভ। শতকরা লাভ সমান সমান x%, তাই না? তাহলে শতকরা লাভের কি ফর্মুলা হয়, যেহেতু লাভ হয়েছে তার মানে বিক্রয় মূল্য বড়, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য ইন্টু 100, এখানে লেখা হয় পার্সেন্ট, ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি x%। দুদিক থেকে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানটায় গুণ করে দিই 33600 মাইনাস 100x সমান সমান x², কারণ এই নিচের xটা গিয়ে এই x এর সাথে গুণ হলো। তাহলে এই দিকে নিয়ে যে এই দিকটাকে 0 করে দিই, x² মাইনাস 100 ছিল, তাহলে প্লাস 100x মাইনাস 33600। তার মানে কি হয়ে গেল, x² প্লাস 100x মাইনাস 33600 ইজ ইকুয়াল টু 0। এটা হলো অ্যান্সার। এখানটা এটাকে সমাধান করলে x এর মানটা চলে আসবে, অর্থাৎ এখানটা ক্রয় মূল্য কত টাকা সেটাও পাওয়া যাবে, শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে সেটাও পাওয়া যাবে। 5 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, বলেছে কি স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে কি ওই বের করতে হবে কি, যেহেতু দুটো বেগ থাকে, একটা কি স্রোতের বেগ একটা নৌকার বেগ, স্রোতের বেগ এখানটায় দেওয়া আছে, কি দেওয়া নেই, নৌকার বেগ দেওয়া নেই, তাহলে নৌকার বেগটা বের করতে হবে। কারণ আমরা জানি কি যখন কোনো একটা নৌকা যায় তখন তার উপরে দুটো বেগ কাজ করে, একটা নৌকার নিজের বেগ আর একটা স্রোতের বেগ। তো এক্ষেত্রে নৌকা যখন যায় দুরকম পরিস্থিতি হয়, একটা হচ্ছে অনুকূল আর একটা হচ্ছে কি প্রতিকূল। এবার অনুকূল আর প্রতিকূল জিনিসটা কি ওটা একটু জানতে হবে। তো এখানটায় কি বললাম, যখন নদীতে নৌকা যায় তার উপরে দুটো বেগ কাজ করে, একটা কি নৌকার বেগ আর একটা কাজ করে কি স্রোতের বেগ। স্রোতের বেগ। তাহলে দেখো যখন অনুকূল, অনুকূল মানে কি নৌকাও যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকে যাচ্ছে, মানে কি হাওয়াও সেই দিকে হচ্ছে। তাহলে নৌকার বেগ যদি আমি x বলি আর স্রোতের বেগ যদি y বলি, তার মানে অনুকূলে থাকা মানে কি দুটো বেগই একই দিকে যাচ্ছে, যার জন্য নৌকার যেটা বেগ তার থেকে বেশি বেগ নিয়ে কিন্তু নৌকাটা এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে অনুকূল পরিস্থিতি। এবার প্রতিকূলে কি হয়, প্রতিকূলে ধরো নৌকা যাচ্ছে এইদিকে x কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে, কিন্তু হাওয়া হচ্ছে উল্টো দিকে, মানে কি নৌকাটা যেদিকে যাচ্ছে হাওয়া তার বিপরীত দিকে, মানে স্রোতটা তার বিপরীত দিকে। এখানটা কি করবে, এই স্রোতটা কিন্তু নৌকাকে বাধা দেবে সামনের দিকে এগোনো। তাহলে এক্ষেত্রে নৌকা যদি সামনে এগোয়
তাহলে কি বেগ নিয়ে এগোবে? নৌকার বেগের থেকে কিন্তু এক্ষেত্রে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যাবে। অনুকূল হওয়া মানে কি দুটো বেগই একই দিকে, যার জন্য কি নৌকার নিচের যে বেগ তার থেকে বেশি বেগ নিয়ে এগিয়ে যায়। কিন্তু প্রতিকূল হওয়া মানে কি যে নৌকার যে বেগ স্রোতটাকে বাধা দেয়, অর্থাৎ নৌকার যে বেগ তার থেকে কম বেগ নিয়ে কিন্তু নৌকা প্রতিকূল কন্ডিশনে এগোয়। তাহলে এই দুটো কিন্তু আগে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, তারপরে এই অঙ্কটা করতে হবে। তো আমি এবার অঙ্কটা সলিউশন করছি। তো অঙ্কটায় কি বলা আছে? তো এখানটায় যেহেতু স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে নৌকার বেগটাকে ধরে নিই। তাহলে ধরি নৌকার বেগ y কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় y কিলোমিটার যায়। তো কি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গেছে, তার মানে কি 21 কিলোমিটার এদিকে গিয়েছে, আবার 21 কিলোমিটার এদিকে ব্যাক করেও এসছে। এই টোটাল টাইমটা লেগেছে কত? 10 ঘন্টা। এইবার একবার গেছে অনুকূলে, তার মানে ব্যাক করেছে প্রতিকূলে। অনুকূলে যাওয়ার সময় স্পিড কত ছিল? নৌকার বেগ হচ্ছে y, তাহলে y প্লাস 2 অনুকূলে, আর প্রতিকূলে কি হয়ে যাবে? y মাইনাস 2। এই দুটো বেগ নিয়ে 21 কিলোমিটার যেতে টোটাল টাইম লেগেছে 10 ঘন্টা। এটাই কিন্তু আমাদের প্রশ্নানুসারে কন্ডিশন। তাহলে কি লিখে নি? অনুকূলে তাহলে অনুকূলে কি বললাম যে দুটো যোগ হয়ে যায়, তার মানে y প্লাস 2 কিলোমিটার যাবে কি 1 ঘন্টায়। তাহলে কি লিখবো? y প্লাস 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যায় 1 বাই y প্লাস 2 ঘন্টায়। আর কি কত কিলোমিটার গিয়েছে? 21। তাহলে 21 কিলোমিটার যায় 21 বাই y প্লাস 2 ঘন্টায়। হয়ে গেল এটা অনুকূল। একই হিসাবটা করবো কি প্রতিকূলের ক্ষেত্রেও। তাহলে এখানটায় করছি প্রতিকূলের ক্ষেত্রে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে বললাম। তাহলে y মাইনাস 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যাবে কি 1 বাই y মাইনাস 2 ঘন্টায়, আর 21 কিলোমিটার যাবে 21 বাই y মাইনাস 2 ঘন্টায়। এবার প্রথম ক্ষেত্রে এতটা টাইম লাগলো, দ্বিতীয় ক্ষেত্রে এতটা টাইম লাগলো, আর মোট কত টাইম লাগলো? 10 ঘন্টা। তাহলে প্রশ্ন অনুসারে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 10। তাহলে প্রশ্ন অনুসারে 21 বাই y প্লাস 2 প্লাস 21 বাই y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 10। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দরকার হলে আরেকবার দেখে নিয়ে তারপরে এটা সলভ করো, কারণ এই জায়গাটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানটায় y প্লাস 2 আর y মাইনাস 2 গুণ করে দাও। y মাইনাস 42 আর এখানে প্লাস 21y প্লাস 42 ইজ ইকুয়াল টু 10। তাহলে প্লাস 42 মাইনাস 42 কেটে গেল। তাহলে 21 হয়ে গেল কত? আবার 42y বাই এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে y স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 10। এখানে দেখো কাটা যাবে, 2 দিয়ে কাটো 5 আর এখানে 2 দিয়ে কাটলে 21। তাহলে গুণ করে দিই। তাহলে কত হয়ে গেল? 5y স্কোয়ার মাইনাস এখানটা হয়ে গেল কত? 20 ইজ ইকুয়াল টু, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 21y। তাহলে হয়ে গেল কি 5y স্কোয়ার মাইনাস 21y মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এটা হয়ে গেল সমীকরণ। এটাকে সলভ করলে কিন্তু y এর মানটা পাওয়া যাবে, অর্থাৎ আমরা নৌকার বেগটা কিন্তু পাবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এইরকম অঙ্ক কিন্তু মাধ্যমিকে থাকেই। টেস্ট পেপার যদি কেউ দেখে থাকো, টেস্ট পেপারে কিন্তু এইরকম অঙ্ক ভর্তি থাকে। 6 নাম্বারটায় কি বলা আছে দেখো, আমাদের বাগান পরিষ্কার করতে মুহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে দুজন মানুষ এখানটা কাজ করছে, একটা মহিম একটা মজিদ। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে কার সময়টা কম লাগে? মহিমের সময়টা কম লাগে। তাহলে ধরি মহিমের কাজটি করতে x ঘন্টা সময় লাগে। ধরি মহিমের
কাজটি করতে x ঘন্টা সময় লাগে। তাহলে কি এখানে যে আরেকজন রয়েছে মজিদ, মজিদকে 3 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে মজিদের কত সময় লাগবে? মজিদের কাজটি করতে x + 3 ঘন্টা সময় লাগে। এবার কি বলা আছে, তারা একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে। তার মানে দুজন যখন একসাথে করে তখন কাজটা কি 2 ঘন্টায় হয়ে যায়। তাহলে কি দুজন 2 ঘন্টায় কতটা কাজ করছে সেটা বের করি। যেহেতু 2 ঘন্টায় পুরো কাজটা শেষ হয়ে যায়, তাহলে এরা দুজন 2 ঘন্টায় যেটুকুনি কাজ করছে সেই দুটো যোগফলে কি হয়ে গেল, গোটা কাজটা হয়ে যাবে। তাহলে দুজন আগে 2 ঘন্টায় কতটা কাজ করছে সেটা বের করি। তাহলে ফার্স্টে কি মহিম, তাহলে মহিম কি x ঘন্টায় 1 অংশ কাজ করে, মানে সম্পূর্ণ কাজ করে। তাহলে x ঘন্টায় 1 অংশ কাজ করে। তাহলে কি 1 ঘন্টায় কাজ করবে কত, 1/x অংশ। আর কি এরা 2 ঘন্টা করে কাজ করে শেষ করে, তাহলে 2 ঘন্টায় করবে 2/x অংশ কাজ। একই রকম ভাবে মজিদেরটা বের করি। তাহলে মজিদ কি x + 3 ঘন্টায় কাজ করে, তাহলে x + 3 ঘন্টায় কাজ করে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কাজ করবে 1/x + 3 অংশ, আর 2 ঘন্টায় কাজ করবে 2/x + 3 অংশ। এইবার দেখো তারা কি বলা আছে, একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে, মানে এও 2 ঘন্টায় এত অংশ কাজ করলো, এও 2 ঘন্টায় এত অংশ কাজ করলো। কাজ করার ফলে কি হলো, কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে প্রশ্ন অনুসারে কাজ কমপ্লিট হওয়া মানে কি পুরো অংশের কাজটা হয়ে যাও। তাহলে 2/x + 2/x + 3 = সম্পূর্ণ কাজ, মানে 1। এখানটা লসাগু করি, তাহলে x * x + 3 করে দাও। তাহলে 2x + 6, আর এখানেও +2x = 1। তাহলে 2 + 2 4x + 6 = x² + 3x। ওই সাইডে নিয়ে যাই, এদিকটায় 0, তাহলে x² + 3x - 4x - 6। তাহলে কি হয়ে গেল এখানটায়, x² - x - 6 = 0। এটা কিন্তু অ্যান্সার। একই রকম ভাবে এটাকে যদি সমাধান করো তাহলে কিন্তু x এর মানটা পাওয়া যাবে। x এর মানটা পাওয়া গেলে মহিম কত ঘন্টায় কাজটা শেষ করে সেটাও পাবো, মজিদ কত ঘন্টায় কাজটা শেষ করে সেটাও পাবো। হয়তো পরীক্ষা আসলে কিন্তু পুরোটাই বের করতে দেবে, এরকম অল্প বের করতে কিন্তু পরীক্ষায় দেয় না ইউজুয়ালি। 7 নাম্বার অঙ্কটা কি বলা আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, আর অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে এখানটা দেখো দুটো সংখ্যা, তাহলে আমরা কিভাবে জানি দুটো সংখ্যা কিভাবে গঠিত হয়, এখানে থাকে একক, তার আগে থাকে দশক। যেহেতু একচল বিশিষ্ট সমীকরণ এটা, তাহলে এখানে একটাই চলরাশি ধরতে পারবো, দুটো ধরা যাবে না। তো কি সম্পর্ক দেওয়া আছে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তার মানে এককটা বড় দশকটা কম। আগের ভিডিওতে বলেছিলাম কি ছোটকে ধরার চেষ্টা করবে যাতে অঙ্কটা প্লাসে হয় বেশি, মাইনাসে বেশি না হয়। কারণ প্লাসে যদি অঙ্ক থাকে না সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক কম থাকে মাইনাসের তুলনায়। তাহলে এখানটায় কি দশকটা যেহেতু ছোট, তাহলে দশকটাকে আমি x ধরলাম। তাহলে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে এককটা কত হয়ে যাবে x + 6। তারপরে সংখ্যাটা গঠন করব। তাহলে করি অঙ্কটা এবার। তাহলে সলিউশন ধরি দশক স্থানীয় অঙ্কটি x, তাহলে একক স্থানীয় অঙ্কটি হয়ে যাবে কত, x + 6। তাহলে এবার সংখ্যা কি হয়ে যাবে, সংখ্যা কি, এগুলো কিন্তু আমরা ছোটবেলায় করেছিলাম কি দশক মানে 10 গুণ হয়, একক মানে কিছু গুণ হয় না। তাহলে 10
গুণন দশক অর্থাৎ এক্স প্লাস একক, এইভাবে কিন্তু সংখ্যাটা গঠিত হয়। দশকের অঙ্কের সাথে 10 গুণ হয়, প্লাস এককের যেটা সংখ্যা সেটা যোগ হয়ে যায়। তাহলে এখানে কত হয়ে গেল? 10x প্লাস x প্লাস 6, তার মানে সংখ্যাটা হচ্ছে 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটা। আবার কি বলেছে, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার চেয়ে 12 কম। তার মানে অঙ্কদ্বয়ের গুণফল কত হবে? অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় কত ছিল? x আর x প্লাস 6, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কত হয়ে যাচ্ছে? x স্কয়ার প্লাস 6x। তো কি বলা আছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার চেয়ে 12 কম, তার মানে সংখ্যাটা এখানটায় বড়। তাহলে প্রশ্নানুসারে কি লেখা যায়? যে অঙ্কদ্বয়ের গুণফল অর্থাৎ x স্কয়ার প্লাস 6x এটা সংখ্যার চেয়ে 12 কম। সংখ্যা কত? 11x প্লাস 6 এর চেয়ে 12 কম। কম মানে কি? বিয়োগ। তাহলে বোঝা গেল কন্ডিশনটা কি দেওয়া ছিল। কন্ডিশনটা একটু একটু করে পড়বে আর একটু একটু করে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভুলটা হবে না। অঙ্কদ্বয়ের গুণফল এটা সংখ্যার চেয়ে 12 কম, সংখ্যা মাইনাস 12, ব্যাস হয়ে গেল। এবার সবগুলোকে এক সাইডে এনে শুধু প্লাস মাইনাস করা। তাহলে x স্কয়ার প্লাস 6x মাইনাস 11x, আর এখানটায় মাইনাস 6 হবে। আচ্ছা এই সাইডে আগে নিয়ে আসি, মাইনাস 6 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 5x প্লাস মাইনাসে মাইনাস 6, যেহেতু 12 বেশি তাই এখানে প্লাস 0। তাহলে এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার। 8 নাম্বারটা কি বলা আছে দেখো। 8 নাম্বারটায় বলেছে কি 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া রাস্তা আছে। তাহলে আমরা ছবিটা এখানে আঁকানোর চেষ্টা করি। ছবিটায় কি বলা আছে? তাহলে এরকম একটা খেলার মাঠ আছে, যে মাঠের কি বলা আছে কি যে 40 মিটার প্রস্থ, এটা দেওয়া আছে 40 মিটার, আর দীর্ঘ দেওয়া আছে 45 মিটার, এটা দেওয়া আছে 45 মিটার। এবার কি বলা আছে যে বাইরের চারিপাশে সমান চওড়া রাস্তা আছে। তার মানে কি একই রকম ভাবে সমান চওড়া রাস্তা চারিপাশে আছে, এবং রাস্তার ক্ষেত্রফল বলা আছে 450 বর্গ মিটার। মানে এইটুকুনি জায়গার ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? 450 বর্গ মিটার। তাহলে এখানটায় কি বের করতে হবে? যে রাস্তাটা কতটা চওড়া সেটা বের করতে হবে। তাহলে দেখো এখানটায় যদি আমি মনে করি কি রাস্তাটা হচ্ছে x মিটার চওড়া, তাহলে চারিপাশে যেহেতু একই, তাহলে এটাও x মিটার, এটাও x মিটার, এটাও x মিটার। এটা যদি 45 হয় তাহলে এইটুকুনি x আবার এইটুকুনি x। তাহলে রাস্তা সহ মাঠের যে দৈর্ঘ্য সেটা কত হয়ে যাচ্ছে? 45 প্লাস x প্লাস x। একই রকম ভাবে প্রস্থর ক্ষেত্রে ভাবো, এটাও x এটাও x, তাহলে কি? আর এটা হচ্ছে 40, তাহলে প্রস্থটা কত হয়ে যাচ্ছে? 40 প্লাস x প্লাস x। এইটুকুনি যদি বুঝতে পারো অঙ্ক কিন্তু এখানটাই শেষ, আর কিচ্ছু নেই। একবার রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করব, একবার মাঠের ক্ষেত্রফল বের করব। এই দুটোকে যদি বিয়োগ করে দাও তাহলেই পড়ে থাকে রাস্তা। মানে এই টোটাল ফিগারটা থেকে যদি তুমি এইটুকুনিকে বাদ দিয়ে দাও, এইটুকুনিকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলেই কোনটুকুনি পড়ে থাকছে? তাহলে এই রাস্তাটা পড়ে থাকছে, অর্থাৎ কি এইটুকুনি জায়গা পড়ে থাকছে। আর এইটুকুনিটাই বলা আছে কত? 450। তাহলে অঙ্ক কিন্তু এখানেই শেষ যদি ফিগারটা বুঝতে পারো। তো ফিগারটা কি বের করলাম আমরা? যে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হচ্ছে, রাস্তা সহ মাঠের প্রস্থ কত হচ্ছে। তাহলে এটাই লিখে নিই। তাহলে সলিউশন, ধরি রাস্তাটি x মিটার চওড়া, ধরি রাস্তা x মিটার চওড়া। তাহলে মাঠের দৈর্ঘ্য প্রস্থ তো দেওয়াই ছিল, সেটা আর এক্সট্রা করে লিখছি না। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য লিখি। রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 45 প্লাস x প্লাস x, তার মানে 45 প্লাস 2x এত মিটার। একই রকম ভাবে রাস্তা সহ মাঠের প্রস্থ কত হচ্ছে? 40 প্লাস 2x, 40 প্লাস 2x মিটার। তাহলে ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে প্রশ্ন অনুসারে করে দিয়ে পারে।
প্রশ্নানুসারিতে কি আসবে, যে একবার কি আসবে পুরোটার ক্ষেত্রফল মাইনাস এই ভিতরে জায়গাটুকুনি ক্ষেত্রফল, তাহলে পেয়ে যাবো কি 450 এর এক্সাক্ট ইকুয়েশন। তাহলে 45 প্লাস 2x গুণন 40 প্লাস 2x, কারণ আমরা কি জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই হয় কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, মাইনাস মাঠের ক্ষেত্রফল 45 গুণন 40 ইজ ইকুয়াল টু, তাহলে টোটালটা থেকে মাঠটা বাদ দিলে পড়ে থাকছে এই লাল কালির দাগ দেওয়া রাস্তাটা, যেটার ক্ষেত্রফল কিনা বলা আছে 450 বর্গ মিটার, তাহলে ইজ ইকুয়াল টু 450। এটাকে একটু সলভ করি তাহলে কিন্তু আমরা ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে এখানটায় গুণ করছি, 40 দিয়ে গুণ করলে 90, 180, তাহলে 1800 প্লাস এখানটায় হয়ে গেল কত 80x প্লাস 45 কে 2 দিয়ে গুণ করলে 90x প্লাস 4x স্কোয়ার, আর এখানে 45 আর 40 কে তাহলে কত হয়ে যাচ্ছে 1800 ইজ ইকুয়াল টু 450, তাহলে প্লাস 1800 মাইনাস 1800 কেটে গেল, তাহলে কি থাকছে 4x স্কোয়ার, এই দুটোকে যোগ করে দাও, তাহলে 170x মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0। একটা দেখো 2 কমন যাচ্ছে, 2টাকে কমন নিয়ে নি, তাহলে এখানে 2x স্কোয়ার, এখানে 2 দিয়ে ভাগ করে দাও 8, 5 85x, এখানে 2 দিয়ে ভাগ করলে 2 2 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইজ ইকুয়াল টু 0, এটাই হয়ে গেল কিন্তু অ্যান্সার। এখানে সলভ করলে x এর মান চলে আসবে, x এর মানটাই কি অ্যান্সার, এখানটায় ছিল কি রাস্তা কতটা চওড়া সেটা বের করে। তো আজকের ভিডিওতে 5টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এই 5টা অঙ্ক কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। ভালো করে ভিডিওটা দেখো, অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো এবং অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো। তো এইখানটায় কিন্তু এক্সারসাইজ 1.1টা শেষ হয়ে গেল। তো দুটো ভিডিও হয়েছে, আজকেরটা নিয়ে তিনটে ভিডিওর মধ্যে কিন্তু 1.1টা ফুল কভার করা আছে, একটা অঙ্ক কিন্তু বাদ দেওয়া হয়নি, প্রত্যেকটা অঙ্ক ডিটেলে সলিউশন করে দেওয়া হয়েছে। তো এর পরের ভিডিওতে আমি 1.2, 1.3 এগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।